আমরা নিয়ন্ত্রণের কৌশল পড়তেছিলাম, তাই না তাহমিনা? জি মিস। নিয়ন্ত্রণের কৌশল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিয়ন্ত্রণের কৌশল সবকটা শেষ হয়নি, অল্প অল্প করে আমরা প্রতিদিন দেখা যাচ্ছে একটা একটা করে কৌশল পড়তেছিলাম, কারণ তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে ধীরে বুঝে বুঝে যাই। এবং যতদূর মনে হচ্ছিল যে গত ক্লাসে আমরা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, সময় বা বিন্দু বিশ্লেষণ পড়ছিলাম, পুরোটা শেষ করছিলাম? জি মিস। শেষ হয়েছিল? না মিস, এটা একটু বাকি আছে। হ্যাঁ, না এটা মিস। হলো, হ্যাঁ সেটাই, এটা হলো এই পর্যন্ত পড়ছিলাম, মানে সময় কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত কি এবং মানে কি সেটা পর্যন্ত, কিন্তু আমরা সূত্রটা এক্সপ্লেন করতে পারিনি, তাই না? আচ্ছা, তো গত ক্লাসে আমরা মোটামুটি একটু তো ধারণা পাইছি সময় বা বিন্দুটা কি, জানি না সময় বা বিন্দুটা কি বুঝছিলাম, সময় বা বিন্দু। জি মিস। আচ্ছা, কেউ একজন একটু বলো যে সময় বা বিন্দু বলতে আসলে কি বোঝায়, কোন পয়েন্টটাকে বোঝায়, মানে এটা মানে কি? আমার বইয়ের একদম সুন্দর সংজ্ঞা দরকার নেই, তুমি যা বুঝছো সেটা তোমার মতো করে একটু বলে যাও। যে বিন্দুতে কোনো মুনাফা হবে না আর ক্ষতিও হবে না, তাকে সমআয়বায় বিন্দু বলে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটাই মানে তোমার উৎপাদনের বা উৎপাদনের বিক্রির এমন একটা পয়েন্ট যখন এই পরিমাণ পণ্য তুমি বিক্রি করলে না তোমার মানে প্রফিট হচ্ছে না তোমার লস হচ্ছে, লাভও হবে না ক্ষতিও হবে না, মানে তোমার মোট ব্যয় সমান সমান মোট আয়। ঠিক আছে মেয়েরা, বুঝতে পারছি? মিস আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বললে ভালো হতো। আমার কথা শোনা যাচ্ছে না? আসলে পাশে প্লটে টাইলস কাটতেছে, টাইলস আছে না? ঠিক আছে, আচ্ছা তাও আমি জোরে কথা বলতেছি, এক্সট্রিমলি সরি, হ্যাঁ ডিস্টারবেন্সের জন্য এক্সট্রিমলি সরি, বাট তো দেখো সময় বা বিন্দু বলতে যেটা বোঝায় যে পণ্য বিক্রির এমন একটা স্তর বা এমন একটা পয়েন্ট যখন তুমি এ পরিমাণ বিক্রি করলে তোমার লাভও হবে না ক্ষতিও হবে না, মানে তোমার মোট আয় সমান সমান মোট ব্যয়। মোট ব্যয় বলতে তোমার পণ্যটা উৎপাদন করতে এবং সেটা বিক্রয়ের যোগ্য তৈরি করতে যত খরচ তোমার হয়েছে, সেই খরচগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? মেনলি দুইটা ভাগে। কয়টা ভাগে? দুইটা ভাগে। কি কি বলো তো, কে বলবে? স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। হ্যাঁ, একটা হলো স্থায়ী ব্যয় আর একটা হলো পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা ফারহানা একটু বলো তো তোমার মানে স্থায়ী ব্যয় কোনগুলো? ফারহানা? মিস স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় তোমার যদি যেগুলো সংজ্ঞা, অনেকদিন হ্যাঁ পর হ্যাঁ পর, মিস যেগুলো আর কি অনেকদিন পর পর যে ব্যয়গুলো হয় ওগুলো তো স্থায়ী ব্যয়। অনেকদিন পর পর, আচ্ছা একটু উদাহরণ দাও তো, একটা জাস্ট একটা যেমন ডেমো দিলে হবে। হ্যাঁ, যেমন যে মেশিন সংস্থাপন ব্যয়, মেশিন তো অনেকদিন পরে মানে সংস্থাপনের জন্য ব্যয় করা হয়। আচ্ছা এটা ব্যয় কম, এটা কিন্তু অনেকটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, অনেকদিন পর পর করা হয় যেটা, সেটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে বড় অনেক দিনের জন্য বড় আকারে হয়। আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হলো যেটা কিনা দৈনন্দিন করা হয়। আর ওইদিকে উৎপাদনের ক্ষেত্রে আমার স্থায়ী ব্যয় বলতে আসলে মেশিন স্থাপন জিনিসটা তেমন একটা আসে না। অন্য কেউ একজন তার জিজ্ঞেস করি, রামিসা, রামিসা বলতো স্থায়ী ব্যয়টা কি? তুমি যদি বলতে না পারো তুমি একটা উদাহরণও দিতে পারো, সমস্যা নেই। রামিসা শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ বলো তো স্থায়ী ব্যয় কোনটা হবে? ম্যাম কারখানা ভাড়া। কারখানা ভাড়া। আচ্ছা কারখানা ভাড়াটা কেন স্থায়ী ব্যয় হবে রামিসা? কারণ সারা বছর জুড়ে তো কারখানাটা ভাড়া দিতে হয় না, এই কারণে বললাম আর কি। আচ্ছা আচ্ছা, আর তাইলে পরিবর্তনশীল ব্যয়টা কি হবে? রামিসা তো একটা বললো, তাহলে ইফাত বলতো পরিবর্তনশীল ব্যয় কোনটা? ইফাত?
শুনতে পাচ্ছ? জি ম্যাম। বলো তো গ্যাস পরিবর্তনশীল বিদ্যুৎ বিল যেগুলা ওগুলা কারখানায় দিতে হয় যে। গ্যাস বিদ্যুৎ এগুলো। আচ্ছা তাহমিনা, আমাকে একটু পরিবর্তনশীল ব্যয়টা বলো, কি হতে পারে পরিবর্তনশীল ব্যয়? কাঁচামাল কাঁচামাল আর মজুরি পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, তো এই জিনিসটা তোমরা খুব জটিল ভাবে সময়ের সাথে মানে তোমাদের মানে যেটা বলছো সেটা বুঝছি, বাট সেটা তোমরা ফোকাস করতেছো সময়ের উপরে, যেটা সারা বছর দিচ্ছি অথবা যেটা নিয়মিত প্রতিদিন দিচ্ছি। আচ্ছা, সময়ের দিকে তোমরা যদি ফোকাসটা সরায়া যে কোন উদ্দেশ্যে তুমি এই ব্যয়টা করতেছো, ঠিক আছে, এবং সেটা করা কতটা জরুরি উৎপাদন করার জন্য, সেটার দিকে ফোকাস দাও, তাহলে কিন্তু ব্যাপারটা খুব বেশি ইজি হয়ে যায়। স্থায়ী ব্যয়টা হলো যে তুমি উৎপাদন করো না করো, ঠিক আছে, তুমি যদি প্রতিষ্ঠান রান করো, তোমার 1 ইউনিট উৎপাদন হয়নি, একক উৎপাদন হয়নি, কিন্তু তুমি যদি প্রতিষ্ঠানটা সচল রাখো তোমার এই ব্যয়টা করতেই হবে। এটা তুমি 100 ইউনিট উৎপাদন করো তাও এই ব্যয়টা করতে হবে, 1 ইউনিট উৎপাদন করলে তাও করতে হবে, 1 লক্ষ ইউনিট উৎপাদন করলেও তাই করতে হবে। তোমার কারখানা ভাড়া যদি 20,000 টাকা হয়, তাহলে তুমি যদি উৎপাদন করো 100 ইউনিট তাও তোমার 20,000 দিতে হবে। তুমি যদি 10 লক্ষ ইউনিট উৎপাদন করো তাও 20,000 টাকা দিতে হবে। তুমি যদি উৎপাদন না করো শুধু শুধু বসে থাকো, তোমার 20,000 টাকাই কিন্তু দিতে হবে। কম নিবে? কম কেউ নিবে না, নিবে না। তো তোমরা যদি সময় থেকে মানে আমি সময় কতদিন পর পর করতেছি বা কত দীর্ঘ সময়ের জন্য করতেছি সেটার উপর ফোকাস না করে যদি আমরা যদি স্থায়ী ব্যয়টা কোন উদ্দেশ্যে করতেছি এবং সেটা করার জন্য আমার উৎপাদন মানে উৎপাদনের সাথে এটা কতটা সরাসরি জড়িত, উৎপাদনের পরিমাণের সাথে, ঠিক আছে, উৎপাদনের পরিমাণের সাথে কতটা সরাসরি জড়িত, এটা যদি আমরা ফোকাস করি তাহলে আমরা স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়টাকে আলাদা করতে পারবো। আর পরিবর্তনশীল ব্যয়টা যেটা তাহমিনা বললো সেটা ছিল কাঁচামাল মজুরি। দেখো, আমি যত ইউনিট উৎপাদন করব তার সাথে কাঁচামাল এবং মজুরি সরাসরি জড়িত না। আমি যদি 1 ইউনিট উৎপাদন করি সেটাতে যতটুকু কাঁচামাল এবং মজুরি লাগবে, আমার যদি 10,000 ইউনিট উৎপাদন করি সেম লাগবে কারখানার ভাড়ার মতো? তার মানে আমার উৎপাদনের এককের পরিমাণের সাথে আমার এই ব্যয়টা পরিবর্তন হচ্ছে না। আমি যদি বেশি উৎপাদন করি তাহলে আমার বেশি পরিমাণ ব্যয় হবে, আমি যদি কম করি তাহলে আমার ব্যয়টা কম হবে না। জি মিস। এবার কি সবাই বুঝছি পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়টা কোনটা? জি মিস, বুঝতে পেরেছি। তো এবার তো আর কনফিউজ হওয়ার কিছু নাই, তাই না? সময়ের দিকে আমরা তো ফোকাস করবো না, আমরা দেখবো যে উৎপাদনের পরিমাণের সাথে কোনটা সরাসরি জড়িত। যেটা পরিমাণের সাথে সরাসরি ইনফ্লুয়েন্সড হয় বা এফেক্ট করে সেটা হলো পরিবর্তনশীল ব্যয়, আর যেটা সরাসরি এফেক্ট করে না মানে উৎপাদনের পরিমাণ কতটুকু হলো সেটাতে কিছু আসে যায় না, সেটা হলো স্থায়ী ব্যয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যেই মূল্যে পণ্যটা আমাদের ভোক্তার কাছে বা কাস্টমার কাছে বিক্রি করি সেটা কি বিক্রয় মূল্য, আর আমার যত টাকা ব্যয় হয়েছে, হ্যাঁ, আমার কি স্থায়ী ব্যয় আছে কিছু পরিবর্তনশীল ব্যয় আছে, দুইটা না ব্যয়, এটা তো জানি। হ্যাঁ, তো এই দুইটা ব্যয় একসাথে করলে বা এই দুইটা ব্যয় সমান সমান কি আমার বিক্রয় মূল্য? দুইটা কি সেম হবে? না মিস। ওইটার মাঝখানে আমার বিক্রয় মূল্যের সাথে একটা প্রফিট চলে আসবে, ঠিক আছে, মানে একটা মার্জিন চলে আসতেছে, প্রফিট মার্জিন বা কন্ট্রিবিউশন মার্জিন। এখন দেখো এই দুইটা ব্যয়ের ক্ষেত্রে আমরা যদি মানে এই দুইটা ব্যয়ের অ্যামাউন্টকে ইউজ করি, হ্যাঁ, ইউজ করে তাহলে কিন্তু আমরা ধরতে পারবো যে আমার সম আয় ব্যয় বিন্দুর কত হবে। দেখো এইখানে তোমাকে বলছে যে কন্ট্রিবিউশন মার্জিন কোনটা, একক প্রতি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে প্রতি এককে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। আচ্ছা, প্রতি এককে তুমি যদি এখন ইউনিট হিসাব করো তাহলে তুমি যদি সেলস ভ্যালু থেকে ভ্যারিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দাও তাহলে এটা কি কন্ট্রিবিউশন মার্জিন। তো তুমি যদি ফিক্সড কস্টকে মানে স্থায়ী ব্যয়কে যদি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ দাও তাহলে কি তোমার ব্রেক ইভেন পয়েন্ট চলে আসবে। তো এটা কি বুঝছি? কন্ট্রিবিউশন মার্জিন যদি জটিল লাগে ওইটা বাদ, শুধুমাত্র দেখবা তোমার যদি কোনো ম্যাথ আসে সেটাতে ফিক্সড কস্ট থাকবে একটা, ওইটা একটা অ্যামাউন্ট, ঠিক আছে, তো ওইটার থেকে ওইটারে ভাগ দিব কি দিয়ে, আমার যে সেলস ভ্যালু আছে সেটার থেকে কি পরিবর্তনশীল ব্যয়। এটা প্রতি ইউনিটে একক ইউনিটেও হইতে পারে
অথবা এটা একবারে সকল ইউনিট একসাথে হইতে পারে। ঠিক আছে, বুঝছি এরা? আচ্ছা, এটা হলো ছিল আমাদের ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করা। মানে অনেকটা আমরা যখন অ্যাকাউন্টিং করতে যাই বা ইকোনমিক্স এর দুই একটা চ্যাপ্টার পড়তে যাই তখন হলে এটা আমাদের দরকার, এখন এখানে আমাদের দরকার নেই। বাট আমরা কি পড়তেছিলাম? নিয়ন্ত্রণের কৌশল, তাই না? আমরা কিভাবে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রতিদিনকার কার্যক্রম বা সাময়িক কার্যক্রমকে আমরা নিয়ন্ত্রণ করব। তো এখন তোমরা কেউ আমার একটু বলো যে এই যে ব্রেক ইভেন পয়েন্ট এবং এই পয়েন্টটা অ্যানালাইসিস করে আমরা কিভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারি? কিভাবে? কেউ একজন, আমার বই লাগবে না, বইয়ের সংজ্ঞা লাগবে না, বাট তোমরা কি বুঝো বা কি মনে হয় বলো। ভুল হলে কোনো সমস্যা নেই, কেউ হাসবে না। মিস কোশ্চেনটা আবার একটু বলেন। আমি প্রশ্নটা করলাম, মানে আমার প্রশ্নটা ছিল যে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বুঝায় বুঝি, কিভাবে নির্ণয় করতে হয় সেটাও বুঝি, কিন্তু আমাদের মেইন যে ফোকাস মানে আমরা যা পড়তেছিলাম সেটা হলো নিয়ন্ত্রণের কৌশল। নিয়ন্ত্রণের কৌশলটা কি, নিয়ন্ত্রণটা কি, সেটা হলো আমার পরিকল্পনা অনুযায়ী আমার যে বর্তমান কাজ বা আমি যে এরকম ভাবে কাজ করতেছি সেটা কতটা হচ্ছে, দুইটার মধ্যে কতটা ম্যাচ করতেছে। ঠিক আছে, সো আমি আমার পরিকল্পনা অনুযায়ী আমার অনগোয়িং অ্যাক্টিভিটিস ঠিকঠাক মতো আছে কিনা, ওই অনুযায়ী চলতেছে কিনা, সেটা আমি নিয়ন্ত্রণ কিভাবে করব, সেটা কন্ট্রোল করার ক্ষেত্রে আমার ব্রেক ইভেন পয়েন্টে কিভাবে হেল্প করবে, এটা কিভাবে আমার একটা নিয়ন্ত্রণ কৌশল হতে পারে বল। প্রশ্নটা একটু ঘোরানো পেঁচানো, বাট প্রশ্নটাকে তোমরা বুঝছো? কোশ্চেনটা কেমন যেন লাগতেছে, বুঝতে পারছি না। আচ্ছা, আরো সোজা করে বলতেছি, ম্যাম এই যে ব্রেক ইভেন কাজটা পয়েন্ট, হবে হয়তো এভাবে যে মানে আমরা যে মানে যে কাজটা আমরা শুরু করছি তো ওইখানে আমাদের ব্যয় করতে হচ্ছে মেবি 2 লাখ টাকা। তো ওই 2 লাখ টাকা আমরা যদি ওই নিয়ন্ত্রণের মাধ্যমে বা হিসাব নিকাশ করে দেখি তাহলে যতটুকু আয় হয়েছে আর যতটুকু ব্যয় করেছে ওইটার মাধ্যমে ফলটা পাওয়া যাবে আর কি, এমনটা কিছু হইতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, রামিসা একটা বললো, তারপর আচ্ছা ফারহানা বুঝতে পারিনি প্রশ্নটা, আমার মনে হয় আমিও জটিল করে ঘুরে পেঁচে বলে ফেলছি। মানে ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করাটা, ঠিক আছে, এবং এটার কতটুকু হইলে আমার উৎপাদন কতটুকু হইলে ব্রেক ইভেন পয়েন্ট হবে, এটাই তো, এটা তো বুঝছি যে কতটুকু উৎপাদন করলে আমার ব্রেক ইভেন পয়েন্ট হবে। আচ্ছা, তো এই ব্রেক ইভেন পয়েন্ট আমি নিয়ন্ত্রণের কৌশল হিসেবে কিভাবে ইউজ করব, এবার কি প্রশ্নটা বুঝছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এইবার বলো যে কিভাবে হইতে পারে, তোমার কি মনে হয়? তুমি যদি একজন ম্যানেজার হইতা, তোমার প্রতিষ্ঠানে তুমি ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করলা, এখন এটারে তুমি নিয়ন্ত্রণ কৌশল হিসেবে কেমনে ইউজ করবা, তুমি কেমনে করতা তুমি হইলে? মিস বুঝাতে পারতেছি না। আচ্ছা, বোঝাতে পারতেছো না, ইটস ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট তুমি নিজে কি কিছু বুঝতেছো যে বা নিজের মনের ভিতরে কি কিছু আসতেছে যে আমি যদি হইতাম, আমার রিয়েল লাইফে যদি এটা হইতো তাহলে আমি আমার বিজনেসের ক্ষেত্রে এই কাজটা করতাম, ব্রেক ইভেন বিন্দু বের করে। এটা মিস আমি বুঝাতে পারতেছি না, মানে মনে অনেক কথাই আসতেছে কিন্তু আমি বুঝাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে চলে আসবে। তো আর কেউ কি কিছু মানে মনে হয় কিছু, কারো কিছু? নওশিন আছো, ইফাত আছো, আফসানা আছো, কিছু মনে হয়? আফসানা, আফসানা শুনতে পাচ্ছো? আচ্ছা, মিস কিছু মনে হয় কিভাবে ইউজ করতাম? মিস আমিও ঠিক মতো করতে পারতেছি না। আচ্ছা, ব্যাপারটা একটু কেমন কেমন যেন লাগতেছে, মানে কেমনে এটা ইউজ হতে পারে দেখো। আচ্ছা, আমার ক্ষেত্রে আমি যদি ম্যানেজার হইতাম, প্রতিষ্ঠানের মালিক হইতাম, আমি যদি ব্রেক ইভেন বিন্দু এটা নির্ণয় করতাম, তো আমি নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ফার্স্টে চিন্তা করতাম যে আমার ফিক্সড কস্ট কতটুকু। ঠিক আছে, ফিক্সড কস্ট এতটুকু, মানে ফিক্সড কস্ট মানে আমি যদি 1 ইউনিট তৈরিও করি তাও আমার যতটুকু হবে, 1 লক্ষ ইউনিট তৈরি করি এটা সেম হবে, তার মানে এটার নিয়ে আমি কোনো ঘাটাঘাটি করতে পারবো না। এটা নিয়ে কোনো ঘাটাঘাটি আছে? কোনো ঘাটাঘাটি নেই। তো এখন আমার কাহিনী করতে হবে, যে আমার করতে হবে যা কাহিনী পরিবর্তনশীল ব্যয়ের সাথে, মানে আমার এখন দেখতে হবে আমার প্রতিষ্ঠানের লাভ, আমি ব্যবসা তো ফ্রি করতেছি না, মানে এরকম না তো যে আমি ব্যবসা সারা জীবন করে যাব আমার কোনো লাভ হবে না, আমার কোনো লস কোনো হবে না, লস তো আমি চিন্তা করব না, কেউই লসের আশা স্বপ্ন দেখে কিন্তু ব্যবসা করে না। লস হইতে পারে এটা জানে, বাট লস হবেই, লস করার জন্য ব্যবসা করতেছে এটার জন্য কিন্তু কেউ ব্যবসা করে না। বাট
লস হবে না বাট লাভও হচ্ছে না, এর জন্য কিন্তু কেউ ব্যবসা করবে না। যদি লাভ না হয় তাহলে আমি ব্যবসাটা বড় করতে পারবো না। সো এই ক্ষেত্রে ব্যাপারটা কি, আমার দেখতে হবে যে আমি লাভেও যাচ্ছি না, আমি লাভ পরে চিন্তা করবো, বাট আমার এমন একটা পয়েন্টে যায় পৌঁছাতে হবে তাড়াতাড়ি, যে পয়েন্টে গেলে আমার লস হবে না। ওই পয়েন্টটা কি, ব্রেক ইভেন পয়েন্ট। তো আমি বুঝতে পারছি আমি যদি 1 মাসের মধ্যে আমার 1 মাসে যতগুলো ফিক্সড কস্ট আছে, দেখো এখানে কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কি এই ফিক্সড কস্টটা রাখতেছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। জি আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হলো আমাদের ফিক্সড কস্ট। এটার সাথে এটারে কিন্তু আমি কোনো মতে স্কিপ করতে পারবো না। সো আমার আমার ব্যবসা যাই হোক না কেন এগুলো আমার পে করতে হবে। সো এটা আমার মাথার ভিতরে একটা হেডেক। হ্যাঁ, তো এখন দেখো আমার ধরতে হবে যে কত ইউনিট আমার বিক্রি করতে হবে, বিক্রি করতে পারলে আমি কি করব, আমি লসটা অ্যাভয়েড করতে পারবো, আমার লস হবে না। এর বেশি হলে লাভ হবে বাট লস হবে না। তো আমি দেখলাম, আমি এটা করে হিসাব করে বের করলাম যে আমি যদি আজকে না সরি এই পুরো ফেব্রুয়ারি মাসে 10,000 ইউনিট সেল করতে পারি তাইলে আমার কোনো লস হবে না। তার মানে কি, আমার একটা পয়েন্ট দ্বারা হয়ে গেল কত, 10,000 ইউনিট। আমার সকল কার্যক্রম, বিক্রয় কার্যক্রম, উৎপাদন কার্যক্রম এবং যাবতীয় সকল কিছু ম্যানেজমেন্ট কি 10,000, অ্যাটলিস্ট 10,000 ইউনিট সেল করার জন্য হবে। সো আমার কি এখন দেখতে হবে না যে আমি চাচ্ছি, আমার এটা গোল বা আমার একটা পরিকল্পনার একটা অংশ যে আমার 10,000 ইউনিট সেল করতে হবে। তো পরিকল্পনা অনুযায়ী তো আমরা নিয়ন্ত্রণটা করি, তাই না? তো এখন আমার দেখতে হবে যে আমার উৎপাদন কত ইউনিট হচ্ছে, আমি কি 10,000 ইউনিট উৎপাদন করার জন্য ওইভাবে চলতেছে কিনা, বা আমার সেল কি 10,000 ইউনিট অনুযায়ী যাচ্ছে কিনা। আমার 10,000 ইউনিট সেল হইতে গেলে প্রতিদিন আমার দেখা যাবে যে কমপক্ষে 700 ইউনিট বিক্রি হইতে হবে। তো আমি প্রত্যেকদিন চেক করতে পারবো না যে আমার 700 ইউনিট বিক্রি হচ্ছে কিনা, বা না হইলে কি করব। তখনই আমি ইভালুয়েট করে একটা সলিউশন বের করে ফেলতে পারবো না যে হ্যাঁ আমি এভাবে সেল করলে বা এভাবে তৈরি করলে আমি বিক্রি করতে পারবো। মেয়েরা জি মিস। এখন কি ধরতে পারতেছো যে তোমার যদি একটা ব্রেক ইভেন পয়েন্ট বের করা থাকে বা জানা থাকে, প্রতি মাসের হোক, 6 মাসের হোক, 1 বছরের হোক বা প্রতিদিনকার হোক, তাইলে তুমি কেমনে ওইটা নিয়ে কাজ করতে পারবা, তোমার নিয়ন্ত্রণ বা পরবর্তী মুভ গুলো তুমি সেট করতে পারবা। এবার বুঝতে পারছি কিভাবে নিয়ন্ত্রণ কৌশল হতে পারে। জি মিস। সবাই বুঝছি? আচ্ছা দেখো এখানে ওরা কি বলছে, নতুন প্রতিষ্ঠান গঠনে বিনিয়োগকারীরা স্বভাবতই জানতে চায় কোন বিক্রয় পরিমাণে পৌঁছালে ক্ষতি এড়ানো যাবে নতুন ব্যবসায়ী। আচ্ছা, এবং কত দ্রুত সেই পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানও নতুন শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঋণ দিতে এটা গুরুত্বের সাথে বিবেচনা করে। প্রতিষ্ঠানে বিশেষত নতুন উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান বিক্রয় ও মুনাফা সম্পর্কে নির্দেশ এবং এর মাধ্যমে করণীয় নির্ধারণে এটি একটি অন্যতম নিয়ন্ত্রণ কৌশল বা পদ্ধতি। দেখো নতুন একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান গঠন হলো, তো ওই প্রতিষ্ঠানটা গঠন করার আগে আমার তো দেখতে হবে যে আমি একদম লসটা অ্যাভয়েড করতে পারবো, কতটুকু বিক্রি করতে পারলে। প্রথম মাসে আমি যদি 10,000 ইউনিট বিক্রি করতে পারি তাহলে আমার আর লস হবে না, ঠিক আছে, লাভ হবে না বাট লস হবে না। এই অ্যাসিওরটা তো আমার হওয়া দরকার, নাহলে কি আমি ইনভেস্ট করব। আমি রিস্ক নিব বাট রিস্ক তো একটা লিমিটেড লেভেল পর্যন্ত নিতে হবে। আমি তো আনলিমিটেড পাগলের মতো রিস্ক নিলে তো বিজনেস করতে পারবো না, আমি ধরা খাবো, তাই না? আচ্ছা, জি মিস। তো এটাই দেখো, তো এই পর্যন্ত গেলে আমার লস হবে না। সো এইটা জেনে আমি ব্যবসা নামবো। আবার দেখো আমার ব্যবসাটা অনেক বড় মাত্রার ব্যবসা, আমার নিজের কোনো টাকা নেই, নিজের টাকা আছে বাট ওইটা সাফিসিয়েন্ট না, আমার ব্যাংকের থেকে বা ঋণ দানকারী প্রতিষ্ঠান থেকে টাকা নিতে হবে। তো এই যে তারা যে আমাকে টাকা দিবে সে তো আমার ব্যবসাটা দেখে দিবে না যে হ্যাঁ ব্যবসাটা আসলে কি এবং সেটা কত বড় এবং সেটা আসলে কতটুকু সেল করতে পারবে এবং কত দ্রুত এটা লস। মানে আমরা দেখিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ওই যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রে আমরা কিছু চ্যাপ্টার দেখছি না যে প্রথম দিকের আমাদের মানে বিক্রি কম হইতে থাকে, মানে লস বেশি হইতে থাকে, এরপর একটা পয়েন্ট পরে আমাদের লাভ হইতে থাকে, কত দ্রুত সেই টার্নিং পয়েন্টটা চলে যায়, মনে আছে? দেখছিলা? হ্যাঁ, আমি একটা লেকচার ভিডিও বানাই এটা আপলোড করছিলাম, কাদের জন্য করছিলাম, আমি তোমাদের উদ্দেশ্য করছিলাম বাট তোমরা দেখো না। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের ঋণ দানকারী প্রতিষ্ঠানকে বুঝাইতে হবে এবং তারা যদি দেখে যে হ্যাঁ প্রতিষ্ঠান খুব দ্রুত ওই টার্নিং পয়েন্টে পৌঁছায় চলে যেতে পারবে তখন কিন্তু তারা ঋণ দিতে উৎসাহী হবে, না কিন্তু দিবে না, বুঝছো? কেউই কিন্তু তার টাকা পয়সা নিয়ে রিস্ক নিতে চায় না, কেউই না। তো এবার কি আমরা বুঝছি ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে একটা নিয়ন্ত্রণ কৌশল নতুন প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে?
জি মিস, বুঝতে সবাই পেরেছি। বুঝছি? আচ্ছা 7 জন আছো, 7 জনের মধ্যে 4 জন অ্যাটেন্ডেন্স দিছো, বাকি 3 জন দাও নাই। 3 জন একটু মনে করে আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা 6 নাম্বার আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। আর্থিক হিসাব বিবরণীর মধ্যে কি কি বোঝায় তোমরা এখন আমার বলবা যে আর্থিক হিসাব বিবরণী কি, কোনগুলো, কোথায় আছে এগুলো, কোথায় পাই আমরা আর্থিক হিসাব বিবরণী? মেয়েরা মিস একটা কারবারের মধ্যে আহ পাওয়া যায় আর কি। একটা কারবারের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ এটা একটা কারবারে পাওয়া যাবে, বাট তোমরা এখনই এটার সাথে পরিচিত এবং এটা নিয়ে মাথা খারাপ করে ফেলো, ঠিক আছে? পরীক্ষার সময় এটা হলো একটা সবচেয়ে বড় একটা টাস্ক, এটা অ্যান্সার করো। কি কোনটা? আর্থিক অবস্থার বিবরণী মিস। চূড়ান্ত হিসাব করো না? জি মিস। ওইটাতে কি আয় ব্যয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, তারপর একটা লাস্টে যে উদ্ধৃত পত্র করি, হ্যাঁ। মিস ওইগুলোই হলো আমাদের আর্থিক হিসাব বিবরণী। মানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কি, একটা নির্দিষ্ট সময় পরে আমার প্রতিষ্ঠানটা আসলে কেমনে রান হয়েছে, কতটুকু আয় হয়েছে, ব্যয় হয়েছে, কি কি দ্বারা ব্যয় হয়েছে, কি কি দ্বারা আয় হয়েছে, তারপর নগদ টাকা কোথা থেকে আসছে, কোথায় গেছে, কিভাবে আসছে, হ্যাঁ তারপর হলো কি আমার প্রতিষ্ঠানে আলটিমেটলি কতটুকু সম্পদ আছে, দায় আছে, এগুলো কি আমরা আর্থিক হিসাব বিবরণীতে করি না? সব জি কিছু মিস। অ্যাকাউন্টিং করিস না তোরা? জি মিস, করি জি তো। মিস আমি আবুল স্যারের কাছে বিচার দিব, ঠিক আছে, যে মেয়েগুলো কি একটা অবস্থা, আর্থিক হিসাব বিবরণী জানে না। তখন স্যার নেক্সট ক্লাসে বকা দিবে আর আমার পৈতাসিক আনন্দ লাগবে। শুধু আমি একা বকা কেন দিবে, সবাই বকা দিবে, সবার কাছ থেকে বকা খাওয়া। ঠিক আছে, এখন বুঝছি মনে পড়ছে? জি মিস আচ্ছা, তো আর্থিক হিসাব বিবরণী ওইটা অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টার, এরপরেই একটা সুন্দর করে আরেকটা চ্যাপ্টার আমাদের কাছে চলে আসে, সেটা কি অনুপাত বিশ্লেষণ। করছি? জি মিস অনুপাত বিশ্লেষণ এটা হলো রেশিও অ্যানালাইসিস। সেটা আমরা আসলে কিসের উপর করে থাকি? মিস মুনাফার ওপর। শুধু আরে বাবারে মুনাফা উপর তো করি, বাট আমাদের আর্থিক হিসাব বিবরণী যে ছোট ছোট ওইরকম ডেমো থাকে না, মিস, ওইগুলোর চলতি অঙ্ক সম্পদ আমরা করি না? এগুলো না? বুঝিনি ফারহানা? চলতি সম্পদ, চলতি দায়, এগুলোর উপরেই তো। ওইগুলোই তো আমরা কোথা থেকে পাই, আর্থিক হিসাব বিবরণী থেকে পাই না? হ্যাঁ হ্যাঁ। এবার মনে পড়ছে? জি মিস। আচ্ছা, তো দেখো আমরা যদি আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণটা কিভাবে করি, ওইটা হলো অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালাইসিস, ঠিক আছে? ওইটাই আমরা করতে পারি কিভাবে, দেখো নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানে আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্ধৃতপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। এইরূপ বিবরণী সমূহকে আর্থিক হিসাব বিবরণী বলে। মিলছে আমার কথা? জি মিস। আচ্ছা, নিয়ন্ত্রণ জি। কৌশল হিসেবে এই সকল হিসাব বিবরণী বিশ্লেষণকে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ বলে। আচ্ছা, এখন দেখো এই যে আর্থিক হিসাব বিবরণী, তো আমরা একটা বড় বড় এক একটা চার্ট, এত হিসাব, এত অ্যামাউন্ট, এত টাকার দায়, এত টাকার মূলধন, ঠিক আছে, এত টাকার সম্পদ, এগুলো দিয়ে আমরা আসলে কি করব, কতটুকু কি, সেটা তো আর আমরা সাধারণ মানুষ এভাবে বুঝতে পারবো না, ঠিক আছে? তো আমাদের প্রতিষ্ঠান আসলে মানে ভালো করতেছে কিনা, প্রতিষ্ঠানের পারফরমেন্স ঠিকঠাক হচ্ছে কিনা, আর্থিক অবস্থাটা কি, সেটার জন্য আমরা কোথায় যাব, অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালাইসিসে যাব। এবং সেটা কিসের বেসিসে হবে, আমাদের এই যে আর্থিক বিবরণ হিসাব বিবরণী গুলো আছে না, চূড়ান্ত হিসাবে যে পার্ট গুলো, এগুলোর জিনিসগুলো দিয়ে আমরা করি, ঠিক আছে? তোমরা কি করছো অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারটা? জি মিস মিস, কলেজে করা হয়নি তো অনুপাতের চ্যাপ্টার। করা হয়নি এখনো? ইউটিউবে দিয়েছে। না মিস ইউটিউবে দিয়েছে। ও আচ্ছা, ইউটিউবে করা হয়েছে মানে ওইটা আর হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি সত্যি আবু স্যারের কাছে, হাসান স্যারের কাছে বিচার দিব। হা হা হা। না, আমি যখন ইউটিউবে ক্লাস দিত তখন আসলে ওরকম ক্লাস দেখা হতো না, অ্যাকাউন্টিং বাদে বাকি সবগুলো মোটামুটি দেখা হয়েছে, কিন্তু যখন জুমে ক্লাস নিচ্ছে তখন তো সবগুলো মিস অ্যাটেন্ড করতেছি। আচ্ছা, অসুবিধা নেই, তাও আমি বকা খাওয়াই দিব। আমি অনেক ইনার বিনার কাহিনী ঘটনা বললে স্যার একদম রাগায় ফেলবো, স্যার তোমাদের উপর একদম ফায়ার করবে, ঠিক আছে? ফায়ার স্যার দেখেন মেয়েগুলো কিছু পারে না। কি হয়েছে মিস, আপনি কাকে কি বলতেছেন? এই তো ইয়াসনা সম্পর্কে বলতেছেন, ইয়াসনাকে কিভাবে বকা খাওয়ানো যায়। আচ্ছা,
তো আচ্ছা যাই হোক, তো এই যে আমার দোষ ছিল না। আচ্ছা, তো দেখো এখন এই নিয়ন্ত্রণ কৌশল হিসেবে কিভাবে হইতে পারে, দেখো আমরা ওই যে অনুপাত বিশ্লেষণে কি আমাদের মানে কয়েকটা অনুপাতের নাম বলি, যেমন দায় দায় বিশ্লেষণ, আমিও তো রেশিও অ্যানালাইসিস গুলোর নাম ভুলে গেছি, আশ্চর্য, আমি ভুলে গেছি কেমনে, বাংলাগুলো মনে নেই, আমরাও স্যারকে মিস ভুলে গিয়েছেন নামগুলো। নামগুলো ভুলে গেছে। আচ্ছা অসুবিধা নেই, আমি তো আর অ্যাকাউন্টিং এর টিচার না, আমি ম্যানেজমেন্টের টিচার, আমি ভুলে গেলে কোনো সমস্যা, আমার কোনো পাপ হবে না, বাট তোমাদের পাপ হবে। আচ্ছা আচ্ছা, দেখো এরূপ বিশ্লেষণ প্রতিষ্ঠানের কাজ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। প্রতিষ্ঠানের শুরুতেই সংশ্লিষ্ট বিবরণী বিষয়ে আগাম বাজেট বিবরণী প্রস্তুত করতে পারে। বাজেট গত চ্যাপ্টারগুলোতে পড়ছি। অনুপাত বিশ্লেষণ হলো কি বলে যে তোমার আয় অনুযায়ী দায় কতটুকু, এটার একটা অনুপাত করি, চলতি দায় অনুপাত, তারপর চলতি মূলধন অনুপাত আছে, ঠিক আছে, মজুদ সমপনী মজুদ পণ্যের কতটা ফ্লো হচ্ছে, ইনভেন্টরি রেশিও, ঠিক আছে, বাংলাগুলো মনে নেই, ইংলিশ গুলো মনে আছে, ঠিক আছে। তারপর হলো মনে করো যে তোমার কারেন্সি রেশিও, মানে কত টাকার চলতি, মানে টাকা পয়সা কতটা ফ্লো হয়, হ্যাঁ। তারপর কি মূলধন আছে, মূলধনটা কতটুকু দায় অনুযায়ী, এই অনুপাতগুলো যদি তুমি ইউজ করতে পারো, এবং যে গত বছরের বা এর আগে রিসেন্ট, হ্যাঁ, যে আর্থিক বিবরণীটা আছে সেটা অনুপাতে তুমি যদি এই অনুপাতগুলো করতে পারো, এবং কোনটার কন্ডিশন কি সেটা অনুযায়ী যদি তুমি একটা বাজেট, পরবর্তী পরিকল্পনা অনুযায়ী বাজেট করতে পারো, মানে পরিকল্পনা হিসেবে বাজেট করতে পারো, তাহলে কি তুমি কি একটা মানে কি বলে যে কতটুকু কি সেট করছে এবং সেটা কতটুকু চাচ্ছ, কিভাবে চাচ্ছ, সেটা তুমি নির্ধারণ করতে পারবে না মেয়েরা। সেই ক্ষেত্রে জি বাজেট মিস। বিবরণী বাজেটীয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। এই আবার বাজেট চলে আসছে, বাট এটা বাজেট না, এটা পুরোপুরি অ্যানালাইসিস। আর দেখো সবচেয়ে বড় কথা, আমরা হয়তো পড়াশোনায় যাচ্ছি, বাট অনুপাত বিশ্লেষণ এত বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কি শেয়ার মার্কেট আছে না, শেয়ার মার্কেট কি কোম্পানি প্রতিষ্ঠান না, ওই কোম্পানি প্রতিষ্ঠানে ইনভেস্ট কারা করে, আমাদের মতো সাধারণ জনতা। এখন আমরা কি প্রতিষ্ঠানের ভেতরে কোনো কাহিনী বা খবর জানি? কিচ্ছু জানি না, কারণ আমরা ওই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ পরিচালনা শুধু মালিকানা আছে নামে, কিছু টাকা পয়সা দিয়ে কিছু শেয়ার কিনছি এইটাই, আর যদি শেয়ার না কিনি কিচ্ছু জানি না। আর ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি, আমাদের প্রতিনিধি যারা ম্যানেজাররা, তারা আমাদেরকে যা বলে আমরা তাই চোখ বন্ধ করে বিশ্বাস করি। এখন আমরা কি এরকম চোখ বন্ধ করে যে যা বলবে সেটার উপরে কি আমরা ইনভেস্ট করে ফেলবো? করবো না। আমাদের নিজেদের একটা হাতে কিছু দরকার, যেটা কিনা বিশ্লেষণ করবো কোন প্রতিষ্ঠানটা ভালো, কোন প্রতিষ্ঠানটার আর্থিক অবস্থা খারাপ, এটা চিন্তা করি বা এটা বিবেচনা করি তো আমাদের ইনভেস্ট করতে হবে। কোন প্রতিষ্ঠানের অবস্থা যদি খারাপ হয়ে যায় এবং সেটা যদি আমি ধরতে পারি, তাহলে কি আমি এখানে ইনভেস্টমেন্টটা রাখবো? আমার ইনভেস্টমেন্ট ধরা খাবে না, নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, তো এটা আমি কিভাবে করবো? প্রত্যেকটা কোম্পানি প্রতিষ্ঠান, পাবলিক লিমিটেড কোম্পানি কি করে, তাদের যে আর্থিক বিবরণী, হিসাব বিবরণী, সেটা প্রতি সময় পরপর একদম মানে এটা পাবলিকলি মানে পাবলিশ করে, ঠিক আছে। পাবলিশ করে মানে কি, এটা একদম বইয়ের মতো ছাপা রিপোর্ট দেয়, ঠিক আছে। ওই রিপোর্টটা মনে করো যে কেউ যে কোনো ওয়েবসাইটে পিডিএফ কপি আছে, অথবা তুমি ওই যে কি বলে ডিএসই বা সিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওইখানেও গেলে পাবা, ঠিক আছে। ওইখানে কিনবা, কেনার পরে তুমি যদি অনুপাত বিশ্লেষণ করতে পারো, তখন ওই যে ওদের যে বড় হিসাব বিবরণী থেকে তুমি নিজে নিজে বের করবা যে ওদের আর্থিক অবস্থা কেমন, ওদের দায় কেমন, ওদের মূলধন কেমন অবস্থা আছে, কত পরিমাণ, কতটা ভালো ওরা চলতেছে। তো এইরকম করে তুমি যে 10-12টা কোম্পানি বিশ্লেষণ করে এবং তারপর কি ইনভেস্ট করতে সুবিধা হবে না তোমার? বুঝছো এবার? আর প্রতিষ্ঠানের তো বোঝার দরকার আছে যে আমার যে এত বড় প্রতিষ্ঠান, এত টাকার যে আমি যে ব্যবসা করতেছি, এখন আমার প্রতিষ্ঠান কোন দিকটাতে সমস্যা আছে, কোনখানে আমার খারাপ হচ্ছে পারফরমেন্স আর্থিকভাবে, তো সেটা তো তার বের করা দরকার আছে। এবং সেটা সে যদি বের করে যদি ঠিক করে, তাহলে তো সেটা একটা নিয়ন্ত্রণ যে তার পরিকল্পনা অনুযায়ী তার এই সেক্টরটাতে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না, আর্থিক পারফরমেন্স খারাপ। ব্যবসা কি টাকা পয়সা দিয়ে হয়, তো তার সব পারফরমেন্স কি টাকা পয়সার অ্যামাউন্টেই হবে নাকি? মন চাইলে যে কোনো অ্যাবস্ট্রাক্ট ফিগারে আমি বের করে ফেলবো, এটা টাকা পয়সা না? জি মিস। আচ্ছা, দেখো বাজেটটা থাকলে পূর্ববর্তী এক বা একাধিক বছরের বিবরণী নির্দিষ্ট বছরের সাথে প্রদত্ত হলে প্রতিটা আইটেম হ্রাসবৃদ্ধি কি ঘটেছে সে বিষয়ে ধারণা পাওয়া যায়। ধরো তোমার প্রতিষ্ঠানে তুমি কোনো বাজেট হাবি যাবে কিচ্ছু রাখো না, দরকার নেই, বাট তোমার এই যে গত 3 বছরের চূড়ান্ত হিসাব
ঠিক আছে, আর্থিক বিবরণী নিয়ে। ঠিক আছে, মনে করো যে 2020 সালে তুমি 2017, 18, 19 3 বছরেরটা নিলা এবং 2020 সালেরটা হলো বিবেচনা করবে তোমার পারফরমেন্স ভালো হইলো না খারাপ হইলো। তো নির্দিষ্ট বছরের সাথে প্রদত্ত হলে প্রতিটা আইটেমের হ্রাস বৃদ্ধি কি ঘটেছে সে বিষয়ে ধারণা পাওয়া যায়। তোমার মূলধন বাড়ছে না কমছে, দায় বাড়ছে না কমছে, পারফরমেন্স মানে তোমার বিক্রি বৃদ্ধি হয়েছে না কমছে, ঠিক আছে, এগুলো তুমি ধারণা পাবা। সেক্ষেত্রে বিক্রয়, ক্রয়, তারপর খরচ, ক্ষতি, মুনাফা, সম্পদ ও দায় ইত্যাদি প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ ঘটে। বুঝছি? ঊর্ধ্বতন এ থেকে দুর্বল দিকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরূপ আর্থিক বিবরণীর উপর নির্ভর করে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও বাইরের বিভিন্ন পক্ষ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। দেখো, এই আর্থিক বিবরণীটা যদি বিশ্লেষণ করে যদি পারফরমেন্সটা আসলে কি এরকম সেটা যদি বের করতে পারে, তাহলে যেমন প্রতিষ্ঠানের ভিতরে যারা নিয়ন্ত্রণের দায়িত্ব আছে তারা যেমন কাজ করতে পারবে, ঠিক তেমন প্রতিষ্ঠানের বাইরে যারা সাধারণ ইনভেস্টর আছে বা যারা ঋণ দেয় প্রতিষ্ঠানকে, হ্যাঁ, ব্যাংক, বীমা, এই সকল প্রতিষ্ঠানও কিন্তু এই প্রতিষ্ঠানটার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। কোনো প্রতিষ্ঠান দেখলো যে খুব ভালো, তো তারে ঋণ দিবে, বাট যদি এটার অবস্থা খারাপ হয় তাহলেও কি ঋণ দিবে? তাও কি এটার জন্য বীমা করবে? করবে না। ঠিক আছে, বুঝে করতে হবে। তো এটাই। আবার ঊর্ধ্বতনগণ দুর্বল দিকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরূপ আর্থিক বিবরণীর উপর নির্ভর করে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও বাইরে বিভিন্ন পক্ষ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এর মধ্যে নগদ প্রবাহ ও বিক্রয়লব্ধ আয় অনুপাত আসছে, সম্পত্তির উপর লব্ধ আয়ের হার, ইকুইটির উপর নগদ আয়ের হার, বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা এক একটা অনুপাতের নাম, কিন্তু কঠিন করে বলছে। ঠিক আছে, আমাদের আবার বইয়ের স্পেশাল বৈশিষ্ট্য হলো সবকিছু একটু যতটা সম্ভব কঠিন করে বলতে হবে, সহজভাবে বলা যাবে না। এরূপ বিবরণীর যথার্থতা নিশ্চিত করার জন্য সারা বিশ্বে সিএ ফার্ম দ্বারা তা নিরীক্ষা করানোর ব্যবস্থা চালু রয়েছে। এটা একটা থার্ড পার্টি। তুমি যদি নিজে অনুপাত বিশ্লেষণ না করতে পারো বা আর্থিক হিসাব বিবরণী তুমি যদি নিজে না বুঝতে পারো অনুপাতটা, তাহলে তুমি এই সিএ ফার্মের হেল্প নিতে পারবা। উল্লেখ্য, বাজেটীয় নিয়ন্ত্রণ অপেক্ষায় আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ আওতা পরিধি অনেক বিস্তৃত। আচ্ছা, বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, এটাও একটা অনুপাত বিশ্লেষণ, বাট এটারে একটু আলাদা করে ধরছে। দেখো, তুমি কত টাকা বিনিয়োগ করতেছো সেটা থেকে তুমি কত টাকা পাচ্ছ, ঠিক আছে, সেটা থেকে তোমার রিটার্ন কতটুকু আসতেছে। তো এইটা যদি তুমি ধরতে পারো, ঠিক আছে, অ্যানালাইসিস করতে পারো, তো তুমি কি নিয়ন্ত্রণ করতে পারবে না? গত 3 বছরে তোমার 10 লক্ষ টাকার বিপরীতে তুমি 50,000 টাকা করে রিটার্ন পাইছো। প্রথম 2017 সালে 50,000 পাইছো, 2018 সালে 60,000 পাইছো, 2019 সালে 40,000 পাইছো, আর 2020 সালে আবার 50,000 পাইছো। তো তোমার রিটার্নটা কেমন আসতেছে, কেমন ফ্লো, তো সেটা কি তোমার হিসাব করা দরকার আছে না? সেটার উপর তো নিয়ন্ত্রণ দরকার আছে যে তোমার রিটার্নটা কতটুকু আসতেছে। যখন খারাপ আসতেছে, যেমন 2019 সালে তোমার যে কম আসছে 10 লক্ষ টাকার বিপরীতে তোমার যে 40,000 টাকা আসছে, সেটা কেন আসছে? নিশ্চয় কোথাও ঝামেলা আছে, সমস্যা হয়েছে। তো ওই ঝামেলাটা বের করে তোমাকে সলভ করতে হবে না? করতে হবে। জি মিস। তো এটাই তো নিয়ন্ত্রণ, জি কন্ট্রোলিং। মিস। হ্যাঁ, আমি কি বেশি বেশি বলে ফেলতেছি আজকে? মনে হচ্ছে তো মিস বিরক্ত কথা অনেক লাগতেছে? দ্রুত বলতেছে, তাই বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এটা তাহলে বলতেছো না কেন রে মিস, বাবা? আমি তো এটা তো বলতে হবে না মিস, আপনি আসতে বলেন, আপনি একটু দম নেন, আমরা বুঝতেছি না। তোমরা না বললে কি আমি বুঝবো? বলতে হবে, ঠিক আছে, আর আমি বকা দিব না, ঠিক আছে। তোমাদের বুঝাটা মেইন। আমি এক মানে বড়বড় করে বলে গেলাম, বাট তোমরা বুঝলা না, কোনো লাভ নেই, ঠিক আছে। প্রতিষ্ঠানে আয় বিবরণী থেকে প্রাপ্ত মুনাফা কতটা যৌক্তিক বা প্রত্যাশিত হয়েছে বিনিয়োগের আলোকে তার বিশ্লেষণটি বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ বলে। কি বলছে? আয় বিবরণীতে আছে, এখানে কি আমরা ওই যে যত আয় হয় বিক্রয় বা বিক্রয় জাতীয় সেবা প্রদানের থেকে যত টাকা আয় হচ্ছে তার থেকে আমি যতটুকু ব্যয় করি ওই বছরে বা 6 মাসে, তো এটা কি আমরা বাদ দিয়ে তারপর কি আমরা মোট আয় বা নিট আয় বের করি না আয় বিবরণীতে? জি মিস। হ্যাঁ, তো দেখো তুমি কত টাকা বিনিয়োগ করছো প্রতিষ্ঠানে, তো ওইটা থেকে কতটুকু তোমার আয় আসতেছে এবং সেটা কি তোমার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা, হইলে কতটুকু, না হইলে কতটুকু, এবং সেটা না হইলে কেন, এটাও কি, এটাই বের করতে হবে, ঠিক আছে। তো এই যে কথাটা বললাম, বুঝছো মেয়েরা? জি মিস। মুনাফার পরিমাণ ও ফল প্রদত্ততা বিশ্লেষণে এটি একটি কার্যকর পদ্ধতি। মুনাফার পরিমাণ, কতটুকু মুনাফা আসতেছে, মোট লাভ, নিট লাভ, এবং ফল
প্রদত্ততা বিশ্লেষণের মাধ্যমে। ফল প্রদত্ততা বলতে এটা আসলে ওই একই বোঝাচ্ছে যে তোমার আউটকাম কতটুকু আসতেছে, তুমি কতটুকু ইনভেস্ট করছো সেটা থেকে কতটুকু আউটকাম হচ্ছে, প্রদত্ততা। আচ্ছা, বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডারগণ সবসময় বিনিয়োগের আলোকে কাঙ্ক্ষিত মুনাফা আশা করেন। তুমি টাকা ইনভেস্ট করছো, তুমি নিশ্চয়ই লাভ চাচ্ছ, প্রফিট চাচ্ছ, তুমি তো শুধু শুধু তো আর টাকা ইনভেস্ট করবে না। শুধু শুধু টাকা ইনভেস্ট করলে কিচ্ছু পাবা না এটার থেকে রিটার্ন। তো তুমি তো বাসায় তোমার কাছে হাতে টাকা রাখতে পারো। মুনাফা বেশি হলে তা যেমনই তাদের লভ্যাংশ প্রাপ্তি নিশ্চিত করে, তেমনি প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে তার প্রমাণ মিলে। দেখো যে প্রতিষ্ঠানে তুমি টাকা ইনভেস্ট করছো সেই প্রতিষ্ঠানে বিক্রি অনেক বৃদ্ধি মানে বিক্রি ভালো, ঠিক আছে, তাদের মানে মোট লাভ এবং নিট লাভ ভালো। তো প্রতিষ্ঠানে আমরা কি আরেকটা করে লাভ ক্ষতি বন্টন হিসাব, তো ওইখানে কি কিছু টাকা আমরা হলো শেয়ার হোল্ডারদেরকে বিক্রি করে দিই, সরি বন্টন করে দিই, কিছু টাকা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ বন্টন করে দিই, আর কিছু টাকা কি আমরা রেখে দিই প্রতিষ্ঠানে। তো তোমার যদি নিট লাভ বেশি হয় তাহলে কি তুমি বন্টনটা বেশি করবা না নাকি কম করবা? বেশি করব। বেশি করবো। হ্যাঁ, আজকে আমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ক্লাস অ্যাকাউন্টিং করে ফেলতেছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো লভ্যাংশ যদি তোমার বেশি হয় তাহলে যারা শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী তারা বুঝবে যে ওয়াও, ওদের নিট লাভ, নিট প্রফিট, ঠিক আছে, গ্রস প্রফিট বেশি, সো আমরা কি প্রফিট, আমরা কিছু টাকা লভ্যাংশ হিসেবে পাবো, ঠিক আছে। তো তাদেরও একটা আশার আলো জায়গা যায় এবং প্রতিষ্ঠানটা যে আসলে খুব ভালো দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে তার প্রমাণ পাওয়া যায়। এতে বাজারে কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পায়। তো যেই প্রতিষ্ঠান আমাদের নিয়মিত শেয়ার মানে প্রফিট দেয়, তো সেই প্রতিষ্ঠানের শেয়ারই তো সবাই কিনতে চাইবে, তাই না? অনেক পটেনশিয়াল তো, তো ওইটাই তো সবাই চাইবে, নাকি যে প্রতিষ্ঠান থেকে কখনো লাভটা আসে না সেটা চাইবে? কোনটার দাম বাড়বে? যেটা লাভ দেয়। এরূপ বিশ্লেষণের মধ্যে পড়ে মুনাফার বিনিয়োগ অনুপাত, এই যে অনুপাত, ঠিক আছে, শেয়ার প্রতি মুনাফা প্রাপ্তি, এটাও হলো অনুপাত। তো এগুলো কি যখন তোমরা অনুপাতের চ্যাপ্টারটা আবার রিভিউ করবা ইউটিউব থেকে দেখো, আর কেউই প্লিজ অনুপাত চ্যাপ্টারটা স্কিপ করো না। এইটা স্কিপ করে গেছো মানে কি অনেক কিছু করে গেছো, অ্যাকাউন্টিং এ তোমার অনেক কিছু বাদ রয়ে গেছে। অনেকেই চিন্তা করো অনুপাত করবো না, বাট করো, প্লিজ করো, অনুপাতটা খুব দরকার, খুবই দরকার, নাহলে কিছু বুঝবা না। আচ্ছা, তো এখন আমাদের 1 মিনিট আছে, আমাদের পরিকল্পনা নিয়ন্ত্রণ কৌশল এই দুইটা আছে, হ্যাঁ, এই দুইটা কি করব আমরা আজকে শুরু করব নাকি নেক্সট ক্লাস? মিস নেক্সট ক্লাসে নেন, কারণ এখন তো আচ্ছা টাইম আচ্ছা নেই। আচ্ছা, টাইম যেহেতু নাই, সো এই কর্মপত্রটা বাসার হোমওয়ার্ক। নিয়ন্ত্রণের কৌশল 7টা কৌশল বলা, 7টা ওয়াও 12টা কৌশল বলা। তো এটাতে তুমি বাজেটীয় নিয়ন্ত্রণ করবা না অবাজেটীয় নিয়ন্ত্রণ করবা এটা আমারে বলবা, কারণ আমরা বাজেটীয় নিয়ন্ত্রণ এবং অবাজেটীয় নিয়ন্ত্রণ পড়ে ফেলছি। দেখো এটা ছিল অবাজেটীয় নিয়ন্ত্রণ পড়ছে, আবার বাজেটীয় নিয়ন্ত্রণ পড়ছে, সো এটা তোমাদের পারার কথা, এমন না যে আমাদের পড়া হয়নি। সো এই কর্মপত্রটা বাসার হোমওয়ার্ক, ঠিক আছে? জি ওকে মিস। মিস। তো আচ্ছা, কত নম্বর পেজ? 455 নম্বর পেজের কর্মপত্র, নাম্বার নাই তবে আমার মনে থাকবে, আমি ভুলবো না, ঠিক আছে। সো এটাই। তো ক্লাস কি আজকে বুঝতে পারছো নাকি অনেক কঠিন হয়ে গেছে আজকে ক্লাসটা? এরা জি মিস, বুঝতে পেরেছি। সমস্যা হয়নি তো?